প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সিনোনিম এবং অ্যান্টোনিমের প্র্যাকটিস ক্লাসে। আজকে দেখো আমরা সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নটা আমাদের সামনে প্র্যাকটিসের জন্য রেখেছি, এটা কিন্তু দিনাজপুর বোর্ডে ২০২৫ সালে আসা প্রশ্ন। তো এই প্রশ্নটা আজকে আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে, বুঝে পুরোটা সলভ করব। আমি আশা করব ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। কারণ দেখো, তুমি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে তোমার কি, কি বেনিফিট হবে সেটা আমি তোমাকে আগেই বলে দিচ্ছি। সিনোনিম অ্যান্টোনিমের যে প্যাসেজগুলো আসে সেখান থেকে আবার আমাদেরকে বেশ কিছু ওয়ার্ড দিয়ে দেয়া হয়, যে ওয়ার্ডগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম আমাদেরকে অ্যান্সার করতে হয়। তো তুমি যদি এই ভিডিওগুলো নিয়মিত দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চিন্তা করার মাধ্যমে সিনোনিম এবং অ্যান্টোনিম বের করা যায়। কারণ তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে স্যার অনেক চিন্তা করি কিন্তু সিনোনিম এবং অ্যান্টোনিম মাথায় আসে না। অনেক ওয়ার্ড মুখস্থ করি কিন্তু পরীক্ষার হলে গেলে সেটা আর মনে করতে পারি না। তো এইটার কিন্তু সলিউশন আছে। কিভাবে চিন্তা করলে তুমি খুব সহজেই মনে করতে পারবে, সেই সিস্টেমটা কিন্তু তুমি আমার এই প্র্যাকটিস ক্লাসগুলো দেখলে শিখে ফেলতে পারবে। ঠিক আছে? তো তাহলে চলো আর দেরি না করে আমাদের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে এই ওয়ার্ডগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এইটা খুব ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা আমাদের যে প্যাসেজটা দেওয়া রয়েছে এই প্যাসেজটা কিন্তু পড়ে ফেলবো। তো এই প্যাসেজটা তোমরা অনেকেই ওভারলুক করো, পড়তে চাও না, তোমরা সরাসরি অ্যান্সার করতে চলে যাও। কিন্তু আমি বলবো ২-১ মিনিট সময় অতিরিক্ত খরচ করে হলেও এই প্যাসেজটা একবার পড়ে ফেলো। কারণ অনেক সময় দেখা যায় ওই শব্দটার অর্থটা হয়তো তুমি জানো না, কিন্তু ওই সেন্টেন্সটা পড়ে হয়তোবা ওই শব্দটার অর্থটা কি হতে পারে সেই ব্যাপারে একটা ধারণা তুমি পেয়ে যাবে। কাজেই এই কারণটাতেই তোমার কিন্তু প্যাসেজটা পড়াটা জরুরি। তাহলে চলো আমরা সবার শুরুতে প্যাসেজটা আগে পড়ি। এখানে বলেছে দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইজ দ্য সিম্বল। দেখো, সিম্বল মানে কিন্তু প্রতীক। তাহলে দেখো, ন্যাশনাল মেমোরিয়াল বলতে এখানে কিন্তু জাতীয় স্মৃতিসৌধকে বোঝানো হয়েছে। তাহলে এই যে স্মৃতিসৌধের যে ব্যাপারটা সেটা কি? সেটা হচ্ছে একটা সিম্বল বা প্রতীক। কিসের? অফ দ্য নেশনস রেসপেক্ট, মানে নেশন বা জাতির যেই রেসপেক্ট বা সম্মান সেটার একটা প্রতীক। কাদের জন্য? দেখো, ফর দ্য মার্টায়ার্স। মার্টায়ার মানে কি? শহীদ। তার মানে যারা শহীদ হয়েছে তাদের জন্য। অফ দ্য ওয়ার অফ লিবারেশন, তার মানে স্বাধীনতা যুদ্ধে যেই শহীদরা মারা গিয়েছে বা শহীদ হয়েছে যারা, তাদের জন্য কি জাতির একটা সম্মানের প্রতীক হচ্ছে এই জাতীয় স্মৃতিসৌধটা। ঠিক আছে? এরকম একটা মিনিং কিন্তু এখানে বলা হচ্ছে। তারপরে দেখো কি বলা হয়েছে এখানে, যে ইট ইজ লোকেটেড, তার মানে এটা অবস্থিত কোথায়? সাভার, ঢাকা। তার মানে এটা ঢাকার সাভার অবস্থিত। তারপর কি বলেছে দেখো, ইটস ফাউন্ডেশন, মানে এটার যে ভিত্তি, ওয়াজ লেইড, মানে এই ভিত্তিটা স্থাপিত হয়েছিল কবে? অন দ্য ফার্স্ট অ্যানিভার্সারি, মানে প্রথম বার্ষিকীতে অব দ্য ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে মানে কি? বিজয় দিবস। তার মানে বিজয় দিবসের প্রথম বার্ষিকীতে কবে সেটা? ১৯৭২ সালে। ঠিক আছে? এটার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। এরপরে দেখো বলছে কি, যে দ্য এন্টায়ার কমপ্লেক্স। এন্টায়ার মানে কিন্তু সম্পূর্ণ বা সমগ্র। তাহলে এই সমগ্র কমপ্লেক্সটা কভার্স। কভার্স বলতে এখানে কি বোঝানো হচ্ছে? জুড়ে থাকা। তাহলে দেখো এটা কি জুড়ে আছে? অ্যান এরিয়া, মানে একটা এলাকা জুড়ে আছে। কতটুকু এলাকা সেটাও কিন্তু দেখো এখানে বলা হয়েছে, 126 একর্স। তার মানে এই এরিয়াটা জুড়ে আছে। ঠিক আছে? তারপর দেখো কি বলেছে, ইট উইল ইনক্লুড, মানে কি এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ঠিক আছে? ইনক্লুড মানে কিন্তু অন্তর্ভুক্ত। তাহলে এর মধ্যে কি অন্তর্ভুক্ত থাকবে? এ মস্ক, মানে একটি মসজিদ। এ লাইব্রেরি, মানে একটা পাঠাগার। অ্যান্ড এ মিউজিয়াম, মানে একটা জাদুঘর। এই জিনিসগুলো অন্তর্ভুক্ত থাকবে কোথায়? এই প্ল্যানের মধ্যে। ঠিক আছে? এরপর দেখো কি বলেছে, দ্য মিউজিয়াম বা জাদুঘর উইল প্রিজার্ভ। দেখো, প্রিজার্ভ মানে কিন্তু সংরক্ষণ করা। তাহলে জাদুঘরটা কি সংরক্ষণ করবে? দ্য রিলিক্স। দেখো, রিলিক্স মানে কিন্তু ধ্বংসাবশেষ অফ দ্য লিবারেশন ওয়ার। তার মানে এইটা স্বাধীনতা যুদ্ধের যে ধ্বংসাবশেষ বা যুদ্ধের পরে যে জিনিসগুলো রয়ে গিয়েছে স্মৃতি হিসেবে সেগুলোকে সংরক্ষণ করবে, এমনটা এখানে বোঝাচ্ছে। তারপরে লাইনে দেখো কি বলেছে, দেয়ার ইজ এ সিরিজ অফ 7 টাওয়ার্স।
ঠিক আছে? দেখো সিরিজ মানে কিন্তু ধারা। তার মানে ৭টা টাওয়ারের একটা সিরিজ বা ধারা সেখানে রয়েছে দ্যাট রাইজ বাই স্টেজেস, যেইটা গড়ে উঠেছে কিসের মাধ্যমে? স্টেজ টু এ হাইট অফ 150 ফিট। তার মানে ওইটার হাইট আবার কতটুকু? 150 ফিট এরকম। তারপর দেখো কি বলছে যে দিস 7 টাওয়ার্স রিপ্রেজেন্ট, দেখো এই ৭টা টাওয়ার রিপ্রেজেন্ট করে বা প্রতিনিধিত্ব করে। ঠিক আছে? কারণ রিপ্রেজেন্ট মানে কিন্তু প্রতিনিধিত্ব করা। তাহলে এগুলো কিসের প্রতিনিধিত্ব করে? দ্য 7 হিরোস হু মেড সুপ্রিম স্যাক্রিফাইস। তার মানে ৭ জন যে বীর শ্রেষ্ঠ যারা রয়েছে তাদের কথা এখানে বোঝানো হচ্ছে, এটাই বোঝা যাচ্ছে। তাদের যে বিশাল আত্মত্যাগ মানে সুপ্রিম স্যাক্রিফাইস রয়েছে কোথায়? ইন দ্য লিবারেশন ওয়ার বা স্বাধীনতা যুদ্ধে, সেইটাকে বোঝাচ্ছে। কারণ যেহেতু এখানে ৭টা টাওয়ার রয়েছে। আর তার আগের লাইনে তাহলে আমরা কি বললাম? যে ৭টা টাওয়ারের একটা সিরিজ রয়েছে যেটা আবার রাইজ বাই স্টেজেস। ঠিক আছে? এটাই স্টেজের মাধ্যমে রাইজ বা উঠেছে টু এ হাইট অফ 150 ফিট। এই কথাটা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখন দেখো এখানে যেটা বলা হচ্ছে দ্য হাইট অফ দ্য টাওয়ার্স, মানে এই টাওয়ারগুলোর যে হাইট বা উচ্চতা স্ট্যান্ডস ফর দ্য হাই স্যাক্রিফাইস অফ এভরি মার্টায়ার। তার মানে কি দেখো এইটার যে উচ্চতা, এইটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? যে প্রত্যেকটা মার্টায়ার বা শহীদের যে স্যাক্রিফাইস বা আত্মত্যাগ রয়েছে সেইটার জন্য মিন করছে। এরপর কি বলেছে? দেয়ার আর সেভারাল গ্রেভস। দেখো গ্রেভস মানে কিন্তু কবর। ঠিক আছে? তার মানে সেখানে বিভিন্ন কবর রয়েছে অফ দ্য মার্টায়ার্স ক্লোজ টু দ্য টাওয়ার। তার মানে টাওয়ারের নিকটে বেশ কিছু কবর রয়েছে কাদের? শহীদদের বা মার্টায়ারদের। ঠিক আছে? এরপরে দেখো কি বলেছে? স্ট্যান্ডিং বিফোর দ্য গ্রেভস। তার মানে এই কবরগুলোর সামনে দাঁড়িয়ে উই বো ডাউন, মানে আমরা মাথা নত করি। টু শো, শো মানে কি? প্রদর্শন করা। আমরা কেন মাথা নত করি? প্রদর্শন করার জন্য, রেসপেক্ট বা সম্মান। টু দেম মানে তাদেরকে, ফর দিয়ার স্যাক্রিফাইস। ঠিক আছে? তার মানে তাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের জন্য সম্মান প্রদর্শনের জন্য আমরা এই কাজটা কিন্তু করে থাকি। তাহলে দেখো প্যাসেজটা কিন্তু তেমন একটা জটিল নয়। এখন আমরা চলে আসব আমাদেরকে প্রশ্নে যে কাজগুলো করতে বলা হয়েছে সেটাতে। যেমন দেখো এ নাম্বারে বলেছে সিম্বল। সিম্বল মানে তো প্রতীক, আমরা জেনে আসলাম। তো এই প্রতীকের একটা সিনোনিম কিন্তু আমাদেরকে অ্যান্সার করতে বলেছে। এখন তুমি বলো তো যে প্রতীকের একটা ইংরেজি কি হতে পারে? দেখো প্রতীক জিনিসটা কিন্তু একটা চিহ্ন। ঠিক আছে? তাই না? তো যেহেতু চিহ্ন আর প্রতীক এক, আমরা কিন্তু জানি সাইন মানেও চিহ্ন। ঠিক আছে? তাহলে দেখো আমরা এখানে সিম্বলের সিনোনিম হিসাবে কিন্তু কি ব্যবহার করতে পারি? দেখো সাইন এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি, SIGN। তাহলে কিন্তু মোটামুটি এটার একটা সিনোনিম হয়ে গেল। আবার দেখো যদি তুমি চাও তুমি কিন্তু সাইন না বসিয়ে আরো একটা ওয়ার্ড ইউজ করতে পারো। কারণ তোমাকে যে একটাই অ্যান্সার হবে এবং এই একটা অ্যান্সারই বসাতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয়। মিনিং ঠিক থাকলে তুমি যে কোনো অ্যান্সার এখানে বসাতে পারো এবং শিক্ষক তোমাকে মার্কস দিতে বাধ্য। তবে একটা জিনিসই তোমাকে স্পেশালি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তোমার বসানো অ্যান্সারটার মিনিংটা যাতে অবশ্যই সেটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়। ঠিক আছে? তাহলে দেখো এখানে সাইন না বসে আমি কিন্তু টোকেনও বসাতে পারি, TOKEN, টোকেন। এইটার মানেও কিন্তু চিহ্ন। ঠিক আছে? তার মানে তুমি এখানে সাইন বসাতে পারো অথবা টোকেন বসাতে পারো, তোমার যেটা ইচ্ছা। ঠিক আছে? এখন তোমার মাথায় যদি অন্য কোনো অ্যান্সার আসে যেটার মানে হচ্ছে প্রতীক, সেইটাও তুমি এখানে বসাতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। এবার আসো বি নাম্বারে, দেখো কি বলেছে? ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে কিন্তু ভিত্তি। তো আমাকে বলেছে এটার একটা সিনোনিম বসানোর জন্য। তো তুমি একটা জিনিস চিন্তা করো, ভিত্তির একটা ইংরেজি কিন্তু হতে পারে বেসিস। ঠিক আছে? বেসিস মানে কিন্তু ভিত্তি। আবার দেখো এখানে যেহেতু একটা স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তরের কথা বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু এটাকে কি বলতে পারি? এটাকে আমরা গ্রাউন্ড ওয়ার্কও বলতে পারি। দেখো গ্রাউন্ড ওয়ার্ক। তুমি যদি এইভাবে অ্যান্সারটা করো তাতেও কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হয়ে যাবে। তারপরে দেখো সি নাম্বারে দেখো কি বলছে? সি নাম্বারে বলেছে এন্টায়ার। এন্টায়ার মানে কিন্তু সমগ্র বা সম্পূর্ণ। আমাকে বলেছে এই সম্পূর্ণ এই ওয়ার্ডটার একটা অ্যান্টোনিম লেখার জন্য, মানে বিপরীত শব্দ। এখন তুমি একটা জিনিস বলো তো যে সম্পূর্ণর বিপরীত কি হতে পারে?
সম্পূর্ণর বিপরীত কিন্তু হতে পারে আংশিক, তাই না? বা অল্প একটু এরকম। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি পার্শিয়াল মানে হচ্ছে আংশিক। দেখো আমি এখানে লিখছি পার্শিয়াল, এটার অর্থ হচ্ছে আংশিক। অথবা আমি চাইলে কি করতে পারি, আরেকটা ওয়ার্ড লিখতে পারি, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেড। দেখো ফ্র্যাগমেন্টেড মানেও কিন্তু আংশিক, ঠিক আছে? তো তুমি পার্শিয়াল লেখো বা ফ্র্যাগমেন্টেড লেখো, যেটাই লেখো না কেন সেটা কিন্তু সঠিকই হবে। এরপরে দেখো ডি নাম্বারে কি বলেছে, ডি নাম্বারে বলেছে কভার। দেখো কভার মানে কিন্তু জুড়ে থাকা, কভার মানে হচ্ছে ঢেকে রাখা, আচ্ছাদিত করে রাখা এরকম। এখন তুমি একটা জিনিস আমাকে বলো, এখানে যেহেতু বলেছে অ্যান্টোনিম লিখতে হবে মানে বিপরীত শব্দ, তাহলে ঢেকে রাখার বিপরীত শব্দটা কি হতে পারে? ঢেকে রাখার বিপরীত শব্দটা কিন্তু হতে পারে উন্মোচন করে দেওয়া, ফাঁস করে দেওয়া এরকম। তাহলে দেখো ফাঁস করে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি, আমরা কিন্তু ডিসক্লোজ লিখতে পারি। দেখো আমি এখানে লিখছি ডিসক্লোজ। আবার তুমি যদি চাও যে না আমি এত কঠিন চিন্তা করব না, সেই ক্ষেত্রে তুমি কভারের বিপরীত হিসাবে কিন্তু আনকভার এইটাও লিখতে পারো, ঠিক আছে? দেখো আমি এখানে লিখছি আনকভার। তাহলে একটা কি হচ্ছে যে আমি লিখতে পারলাম ডিসক্লোজ, অথবা তুমি চাইলে এখানে আনকভার লিখলে সেইটাও সঠিক হবে। এবার আসো ই নাম্বারে আসি, এখানে বলেছে ইনক্লুড। আমি তো বলেছি ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত। এখন আমাকে বলেছে এটার একটা বিপরীত শব্দ লিখতে হবে। তাহলে তুমি দেখো অন্তর্ভুক্ত রয়েছে আর অন্তর্ভুক্ত নেই, এই ধরনের একটা ডিফারেন্স আমাদেরকে এখানে ক্রিয়েট করতে হবে। এখন দেখো ইনক্লুডের একটা বিপরীত শব্দ আমরা সবসময়ই জানি, সেটা হচ্ছে এক্সক্লুড, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে এক্সক্লুড বসাই, দেখো তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? যে ইনক্লুডের অ্যান্টোনিম হিসেবে আমরা লিখছি এক্সক্লুড। তো এইটা বসাইলেই মোটামুটি আমাদের দেখো অ্যান্সার করা হয়ে গেল, যে ইনক্লুড এটার অ্যান্টোনিম লিখে ফেললাম এক্সক্লুড। তারপরে দেখো কি বলেছে, এখানে বলেছে প্রিজার্ভ। প্রিজার্ভ মানে কিন্তু সংরক্ষণ। আমাকে বলেছে এটার একটা অ্যান্টোনিম বা বিপরীত শব্দ লেখার জন্য। এখন দেখো সংরক্ষণ করার বিপরীত কি? সংরক্ষণ না করা, নষ্ট করে ফেলা বা ধ্বংস করে ফেলা এরকম। তো সেই ক্ষেত্রে ধ্বংস করে ফেলা বা নষ্ট করে ফেলা অর্থে কিন্তু আমরা রুইন ইউজ করি অনেক সময়, ঠিক আছে? যে আর ইউ আই এন, রুইন মানে নষ্ট করা বা ধ্বংস করা। তারপরে দেখো রুইন না লিখে ধ্বংস করার আরো একটা ইংরেজি রয়েছে, সেটা কি হতে পারে? সেটা হতে পারে ডিস্ট্রয়, ঠিক আছে? দেখো ডিস্ট্রয় মানে ধ্বংস করে ফেলা। তাহলে এটাও কিন্তু হয়ে গেল, এফ নাম্বারটা কমপ্লিট হয়ে গেল। এইবার আসো জি নাম্বার, এখানে বলেছে রিপ্রেজেন্ট। দেখো রিপ্রেজেন্ট মানে কিন্তু প্রতিনিধিত্ব করা। আমাকে বলেছে এটার একটা সিনোনিম বা সমার্থক শব্দ চিন্তা করতে। এখন তুমি দেখো প্রতিনিধিত্ব করা মানে কিন্তু সিম্বলাইজ হইতে পারে, মানে প্রতীক দেখানো এরকম। তো সেই অর্থে আমরা দুইটা ওয়ার্ড এখানে চিন্তা করতে পারি, সেটা কিন্তু সহজ। একটা হচ্ছে পোর্ট্রে, ঠিক আছে? আর একটা হতে পারে সিম্বলাইজ। তো এই দুইটা থেকে যে কোনো একটা বসালে কিন্তু তোমার অ্যান্সারটা হয়ে যাবে, কারণ দুইটার মিনিংই রিপ্রেজেন্টের মতোই সেম মিনিং কিন্তু প্রদান করছে, ঠিক আছে? কাজেই তুমি এর থেকে যে কোনো একটা অ্যান্সার বসিয়ে দিবে। এইচ নাম্বারে দেখো কি বলেছে, বলেছে স্যাক্রিফাইস। দেখো স্যাক্রিফাইস মানে কিন্তু ত্যাগ করা। এখন আমাকে বলেছে একটা সিনোনিম বসানোর জন্য। তাহলে এখন আমাকে চিন্তা করতে হবে স্যাক্রিফাইস মানে যেহেতু ত্যাগ করা, তাহলে এটার একটা সমার্থক কি হতে পারে? আমি কিন্তু একটা ওয়ার্ড এখানে বসাতে পারি, সেটা হচ্ছে স্যাক্রিফাইস দিয়ে সাধারণত অফার করাকে বোঝানো হয়, ঠিক আছে? ত্যাগ করা, কেউ তার জীবনটা অফার করে এরকম। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এখানে অফারিং ওয়ার্ডটা কিন্তু ইউজ করতে পারি। দেখো অফারের পরে জাস্ট তুমি যদি একটা আইএনজি যুক্ত করো তাহলেই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। তারপরে আসো আই নাম্বারে, দেখো এখানে কি বলেছে হাইট। এটার একটা সিনোনিম আমাদেরকে বসানোর জন্য বলেছে। হাইট মানে কিন্তু উচ্চতা। তাহলে এটার একটা সিনোনিম কি হতে পারে বা সমার্থক কি হতে পারে? সেটা হতে পারে টলনেস, কারণ টল মানে কিন্তু লম্বা। তো আমরা এখানে যদি টলনেস ইউজ করি, দেখো টলনেস, তাহলে কিন্তু ঠিক যেরকম একটা অর্থ আমার প্রয়োজন সেরকম একটা অর্থ বসে গেল, ঠিক আছে? হাইট মানে উচ্চতা, টলনেস মানে হচ্ছে উচ্চতা।
যে নাম্বারে দেখো কি বলেছে, এখানে বলেছে বিফোর। বিফোর মানে কি? পূর্বে। এখন আমাকে বলেছে এটার একটা অ্যান্টোনিম লিখতে হবে, মানে বিপরীত শব্দ। তাহলে বিফোর মানে হচ্ছে পূর্বে, এটার বিপরীত কি? পরে, তাই না? আগে, পরে। তাহলে বিফোর মানে যেহেতু আগে, আমরা জানি আফটার মানে হচ্ছে পরে। তাহলে এখানে বিফোরের অ্যান্টোনিম হিসাবে আমি কিন্তু সহজ একটা অ্যান্সার, এটা তোমরা সবাই জানো এবং পারবে বলে আমি মনে করি, সেটা হচ্ছে আফটার। এই আফটারটা তোমরা এখানে বসিয়ে দিতে পারো। এরপর আসো কে নাম্বারে দেখি কি বলেছে। বলেছে গ্রেভস। গ্রেভস মানে কিন্তু কবর, এরকম আরকি। এটা বিভিন্ন আ রিলিজিয়ন, সেখানে বিভিন্নভাবে এগুলোকে বলা হয়ে থাকে। তো গ্রেভ বলতে জেনারেলি ওই কবর এই টাইপেরই বোঝানো হয়। তো এইটার একটা সিনোনিম আমাদেরকে লিখতে বলেছে। তো এটার সিনোনিম হিসেবে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু টম্ব লিখতে পারি। ঠিক আছে? এইগুলো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো তোমাকে একটু মাথা থেকে রিকল করেই বসাতে হবে। হ্যাঁ, এটা প্র্যাকটিসের সাথে, সাথে হয়ে যাবে বলেই আমি মনে করছি। তুমি যত প্র্যাকটিস করবে ততই ওয়ার্ডগুলো তোমার মাথায় খুব ভালো ক্যাপচার করবে এবং তুমি রিকল করতে পারবে। তারপরে দেখো এল নাম্বারে কি বলেছে? বলেছে বো। দেখো বো মানে কিন্তু নতি স্বীকার করা বা এরকম। তো এখানে বলেছে একটা সিনোনিম আমাদেরকে লিখতে হবে এই বো এর। এখন তুমি একটা জিনিস দেখো, নতি স্বীকার করা। এইটার সিনোনিম বা সমার্থক শব্দ কি হতে পারে? সেটা হতে পারে, একটা ওয়ার্ড রয়েছে স্টুপ। ঠিক আছে? STOOP, স্টুপ মানে নতি স্বীকার করা, হ্যাঁ? বা মাথা নত করা এরকম। আরেকটা ওয়ার্ড তুমি চাইলে এখানে ইউজ করতে পারো, সেটা হচ্ছে বেন্ড। ঠিক আছে? এইটাও এই বো এর মতো সেম মিনিংই কিন্তু প্রদান করে। তাহলে দেখো এই ২ টা থেকে যেকোনো একটা যদি তুমি বসাতে পারো, তাহলে কিন্তু তোমার এই সিনোনিমটা অ্যান্সার করা হয়ে যাবে। এবার আসো এম নাম্বারে দেখো কি বলেছে? বলেছে রেসপেক্ট। রেসপেক্ট মানে কিন্তু সম্মান। আমাকে বলেছে এটার একটা অ্যান্টোনিম ব্যবহার করার জন্য। এখন তুমি দেখো রেসপেক্ট মানে তো সম্মান। তাহলে সম্মানের বিপরীত কি হতে পারে? অসম্মান। তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? জাস্ট তুমি যদি একটু চালাকি করে এই রেসপেক্ট এর আগে ডিস লাগিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমার কাজ শেষ। ঠিক আছে? যে ডিসরেসপেক্ট। এইটুকু করতে পারলেই কিন্তু হয়ে যাচ্ছে। আবার ধরো তুমি ডিসরেসপেক্ট লিখতে চাচ্ছ না। সেই ক্ষেত্রে কিন্তু তুমি ডিসঅনার এইটাও লিখতে পারো। কারণ মিনিং মোটামুটি একই। যেমন দেখো আমি যদি এখানে ডিসঅনার বসাই, তাহলে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। এরপর আসো এন নাম্বারে দেখো কি বলেছে? স্যাক্রিফাইস মানে ত্যাগ করা। এইটার একটা সিনোনিম চেয়েছে আমার কাছে বা সমার্থক শব্দ চেয়েছে। এখন দেখো আগেও কিন্তু স্যাক্রিফাইস এর একটা সিনোনিম আমাদেরকে লিখতে বলেছে। আমি জানি না এটা কি প্রশ্নের কোনো ভুল কিনা। তো যেহেতু লিখতে বলেছে সেহেতু আমরা আবার লিখে দিই। ঠিক আছে? দেখো আগে তো আমরা বললাম একটা যে অফারিং, এখন আমরা একটু ব্যতিক্রম কিছু চিন্তা করি। তো এই স্যাক্রিফাইস বা উৎসর্গ করার কিন্তু বেশ কিছু আরো ইংরেজি রয়েছে। যেমন সেটা হতে পারে কি? সেটা হতে পারে ইমোলেশন। যেমন আমি এখানে স্পেলিংটা লিখে দিচ্ছি তোমাদের। ইমোলেশন মানে যা, স্যাক্রিফাইস মানে কিন্তু তা। ঠিক আছে? উৎসর্গ করা বা ত্যাগ করা। আবার যদি তুমি চিন্তা করো ইমোলেশন না, তুমি চাইলে আরো একটা ওয়ার্ড লিখতে পারো, সেটা হচ্ছে অবলেশন। ঠিক আছে? যেটাই বসাও না কেন অ্যান্সার কিন্তু সঠিক হয়ে যাবে। তাহলে দেখো তো কতটা সহজে বুঝে, বুঝে চিন্তা করার মাধ্যমে কিন্তু আমরা অ্যান্সার গুলো করতে পারছি। এইভাবে যদি তুমি একটু বুঝে, বুঝে ধৈর্য সহকারে সময় নিয়ে প্র্যাকটিস করো, আমার মনে হয় এটা তোমার প্রিপারেশনটা অনেক, অনেক ভালো করতে হেল্প করবে এবং তুমি অবশ্যই বোর্ডের পরীক্ষাতে যেয়ে তোমার এই স্ট্রং প্রিপারেশনের মাধ্যমে খুব ভালো একটা রেজাল্ট অর্জন করতে পারবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করো এবং লাইক, কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দাও। এবং অবশ্যই, অবশ্যই তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে করে যাও সাবস্ক্রাইব। তাহলে কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।